আমরা তো সমস্ত গোপন বন্দিশালা এখনো দেখে শেষ করতে পারি নাই। ওখানে যতগুলো সেল ছিল সব সেলে একেবারে লোকে পরিপূর্ণ ছিল। আজকে যে ভিকটিম নিয়ে যেতে পেরেছি এটা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি। আমি ওখানে অনেককে জিজ্ঞেস করছি যে এখানে কি রকম লোককে আনা হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি। আজ আমরা আলোচনা করব, আলোচনার বিষয় গোপন বন্দিশালা ও জাতিসংঘের প্রতিবেদন। স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশিষ্ট ব্যক্তি, পরিচয় করে দিচ্ছি। ডান পাশে রয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন। সাজ্জাদ ভাই, স্বাগত জানাচ্ছি। এবং বাঁ পাশে রয়েছেন আপনাদের আরেকজন পরিচিত মুখ, গুম ভিকটিম ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা। আপনাকেও স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, বাংলাদেশ থেকে অসংখ্য ভুক্তভোগী গত 15 বছর, দেড় দশকে যারা কান্নাজড়িত কণ্ঠে অসংখ্য ভুক্তভোগী যে বিষয়গুলো বলে আসছিল এবং যার বিরুদ্ধে ফুঁসে উঠছিল গত স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবং সেই কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য অসংখ্য বন্দিশালা, গুম কিংবা আয়নাঘরের মাধ্যমে যে নির্যাতন করা হয়েছে তা কেবল বাংলাদেশ থেকেই হয়তো বলা হচ্ছিল, এবং তার বিপরীতে কেউ কেউ বলছিল যে গুম যে হয়েছে, আয়নাঘর আছে, তা কি কেউ দেখেছে? এবার আর সেই প্রশ্ন হয়তো বা কেউ করতে পারবে না, কারণ ইতিমধ্যেই সেই গুমের বিষয় নিয়ে স্বয়ং আন্তর্জাতিকভাবে জাতিসংঘের তদন্ত অনুসন্ধান দলের প্রতিবেদন জেনেভা থেকে আজকে প্রকাশ করা হয়েছে। সেখানে সাবেক সরকারের প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের সেই সংস্থার। তো এরপরে আজকেই একই দিন ধারাবাহিকভাবে বাংলাদেশের যে আয়নাঘর কিংবা বন্দিশালা, তাও প্রধান উপদেষ্টা এই সংক্রান্ত সংশ্লিষ্টদের নিয়ে পরিদর্শন করেছেন। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তার আগে চলুন দেখে আসি আজকে জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে যে প্রতিবেদন প্রকাশ হয়েছে তা নিয়ে একটি প্রতিবেদন। গত বছরের জুলাই আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার ওপর শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ যে দমন নিপীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে তারই সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। এতে বলা হয়েছে, সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে সহিংস উপায় ব্যবহার করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। এ ঘটনা আন্তর্জাতিক ফৌজদারি অপরাধ আইনের দৃষ্টিকোণ থেকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় OHCHR। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত মৃত্যুর তথ্যের ভিত্তিতে OHCR এর অনুমান, 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে বিক্ষোভ চলাকালে প্রায় 1400 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই মিলিটারি রাইফেল এবং প্রাণঘাতী মেটাল প্যালেটস লোড করা শটগানে নিহত হয়েছেন। প্রতিবেদনটি নির্দেশ করেছে যে নিহতদের মধ্যে 12 থেকে 13% ছিল শিশু। বিক্ষোভের সূত্রপাত হয়েছিল সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনঃস্থাপনকারী উচ্চ আদালতের সিদ্ধান্ত থেকে, কিন্তু এর পেছনে ছিল ধ্বংসাত্মক ও দুর্নীতিগ্রস্ত রাজনীতি এবং প্রশাসন থেকে সৃষ্ট বিস্তৃত ক্ষোভ, যা অর্থনৈতিক বৈষম্যের সৃষ্টি করেছিল। প্রতিবেদন অনুযায়ী ক্ষমতায় থাকার জন্য সাবেক সরকার ক্রমাগত সহিংস পন্থা ব্যবহার করে এই বিক্ষোভগুলো দমনে পদ্ধতিগতভাবে চেষ্টা করেছিল। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, এই নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল, যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল। তিনি আরও বলেন, আমরা যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের এক উদ্বেগজনক চিত্র তুলে ধরে। রিপোর্টে র্যাব ও NTMC বিলুপ্ত সহ বেশ কিছু সুপারিশও তুলে ধরে জাতিসংঘের সংস্থাটি। ভবিষ্যতে জবাবদিহিতা ও মানবাধিকার প্রতিষ্ঠায় সংস্কারের ওপর জোর দেওয়া হয় প্রতিবেদনে। অপরদিকে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় OHCHR-কে ধন্যবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। প্রিয় দর্শক, আপনারা প্রতিবেদনটি শুনছিলেন, দেখছিলেন। আমরা 1 জুলাই থেকে 15 আগস্টের এই ঘটনা প্রবাহ নিয়ে 114 পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এর আগে আমরা জানি যে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যে গুম কমিশন করা হয়েছিল তারাও প্রতিবেদন দিয়েছে, এবং সেখানে 73% গুমের শিকার হওয়া মানুষ ফিরেছে বলেছেন, 27% নিখোঁজ হয়েছে সেই বিষয়ে বলেছেন। আমরা সে বিষয়টি একটু যাই। প্রথমেই সাজ্জাদ হোসেন, আপনার কাছে ইতিমধ্যেই আপনারা নিজেরাও
একটি প্রতিবেদন আপনারা করেছিলেন এবং আজকেও প্রধান উপদেষ্টার সাথেও গিয়েছেন, সেই বিষয়টি আমরা না হয় শুনবো, কিন্তু আপনারা আপনাদের প্রতিবেদনেতে আগেই কাছাকাছি একটি বিষয় নিয়ে এসেছিলেন। আমরা আবারও একটু শুনি যে আপনারা আপনাদের প্রতিবেদনে বা আপনারা সরেজমিন পরিদর্শনে কি কি দেখেছিলেন, কি কি শুনেছিলেন, কতটুকু আসলে আপনারা তদন্তে নিয়ে আসতে পেরেছিলেন। দেখুন, বাংলাদেশে যে গুমের ঘটনাগুলো ঘটেছে এটা ইতিমধ্যে আপনারা জানেন যে বিগত সরকারের আমলে প্রায় 15.5 বছরে হাজার হাজার মানুষ গুমের যে অভিযোগ আসছিল, সেইখান থেকে আমাদের এই কমিশন গঠন করার যে উদ্যোগটা এই অন্তর্বর্তীকালীন সরকারের, এই উদ্যোগটা কিন্তু মূলত ছিল মানবাধিকার কর্মী, ওই ভিকটিম ফ্যামিলির সদস্যগুলোর। এইটা রাজপথের দাবিও ছিল একটা পর্যায়ে। যখন 5ই আগস্টের পথ পরিবর্তন হলো তখন কিন্তু এই বর্তমান সরকারের প্রধান কাজটাই ছিল যে এই যে গুমের বিরুদ্ধে যে অভিযোগগুলো এগুলোর একটা তদন্ত করা এবং সেই সংক্রান্ত একটা তদন্ত কমিশন গঠন করা। 15ই সেপ্টেম্বর যখন অফিসিয়ালি তদন্ত কমিশন গঠন হয় তারপর থেকে তদন্ত কমিশন, গুম সংক্রান্ত যে তদন্ত কমিশন সেটা কাজ করা শুরু করে এবং আমরা ইতিমধ্যে 1700 অধিক অভিযোগ পেয়েছি। তবে এই অভিযোগটি আমরা মনে করছি যে এই সংখ্যাটা এর অধিক যারা গুমের ভিকটিম, এবং দেখা যাচ্ছে যে যারা গুমের অভিযোগগুলো করেছেন আমাদের কাছে ইতিমধ্যে তাদের সাথে অনেকেই আছেন যে কেস পার্টনার, যাদেরকে পরবর্তী মামলায় দেওয়া হয়েছে, বিশেষ করে আপনার জঙ্গি ট্যাগ লাগিয়ে যে মামলাগুলো দেওয়া হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনে মামলা, অনেককে একাধিক মামলা দেওয়া হয়েছে। তারা বলছেন যে একজন দিয়েছেন কিন্তু বাদ বাকিরা দেননি। তার মানে হচ্ছে একটা কেসের ক্ষেত্রে যদি 5 জন আসামি হয়ে থাকে ওখানে, সেখানে 1 জন বা 2 জন তাদেরকে গুম করা হয়েছিল, তারা কমিশনের কাছে তাদের অভিযোগ দাখিল করেছেন, কিন্তু বাকি যে 3-4 জন আছে তারা দাখিল করে নাই। তার মানে ধরে নেওয়া যায় এই সংখ্যাটা আরো প্রায় 3 গুণ। সো এই কাজগুলো করতে গিয়ে আপনারা দেখবেন যে 14ই ডিসেম্বরে কমিশনের পক্ষ থেকে একটি অন্তর্বর্তী রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সেখানে আমরা কিছু কেস অ্যানালাইসিস করেছি। সেখানে আমরা বলেছিলাম যে 735-এর মতো কেস যেটা আমরা অ্যানালাইসিস করেছি তার মধ্যে 73% ভিকটিম যারা ফেরত এসেছে এবং বাদ বাকি ভিকটিমদের তাদের কোনো হদিশ পাওয়া যায়নি। এবং আমরা ওই সময়ে 12টি আপনার যেই আয়নাঘর যাকে বলা হচ্ছে, যেটা আসলে ভিকটিমদের রাখার জন্য গোপন সেল, সেই জিনিসগুলো আমরা মানে সন্ধান করেছি। সেখানে ঢাকা এবং ঢাকার বাইরে অনেকগুলো সেল ছিল। আয়নাঘর আপনারা জানেন যে এটা একটা প্রতীকী, যেটা মূলত হচ্ছে ডিজিএফআই এর আন্ডারে, যেটা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার, সেইটাকে আয়নাঘর বলা হয়। কিন্তু সারা বাংলাদেশেই আমরা ইতিমধ্যে পেয়েছি যে বিভিন্ন জায়গায় এই ধরনের গোপন বন্দিশালা রয়েছে যেখানে গুমের ভিকটিমদেরকে রাখা। আজকে প্রধান উপদেষ্টার তথ্য প্রেস সচিব তিনি বলেছেন 700 থেকে 800 এরকম আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে। এইটা একটা ধারণা, যেই ধারণার ভিত্তিতে করা হচ্ছে যে আমরা তো সমস্ত গোপন বন্দিশালা এখনো দেখে শেষ করতে পারি নাই, এটার জন্য সময় লাগবে, এটা সময় সাপেক্ষ। তবে প্রত্যেকটা জেলাতেই আছে, আমরা যে সমস্ত জেলায় গেছি প্রতিটা জেলায় একাধিক এরকম আয়নাঘরের সন্ধান রয়েছে। সো এইটা বলাই যায় যে সারা বাংলাদেশের 64টা জেলার প্রত্যেকটা জেলাতেই এরকম গোপন বন্দিশালা আছে এবং আপনার টর্চার সেল আছে। আপনার কাছে আমি ফিরবো। আমি আসলে সেই টর্চার ছেলে কিংবা গোপন বন্দিশালায় যারা ছিলেন তাদেরই একজন মাইকেল চাকমা। মাইকেল চাকমা, আপনার অভিজ্ঞতা আমাদের দর্শকরা কিংবা সারা বাংলাদেশে আসলে আপনাদের মতো যারা আছেন তারা জেনেছেন। আপনি হয়তো একটা প্রেক্ষাপটে আপনাকে তুলে নেওয়া যাওয়া হয়েছিল, কিন্তু আপনার পর্যবেক্ষণে আপনি একজন ভিকটিম হিসেবে আপনি যেখানে ছিলেন সেখানে আসলে কি কি অপরাধে, কোন কোন বিষয়ের অপরাধের জন্য এই গুম করা হচ্ছিল কিংবা তাদেরকে নিরুদ্দেশ করে ফেলা হচ্ছিল? ওখানে মূলত আমি যদি বলি, আমাকে তো 2019 সালে নেওয়া হয়। জি, যে 9 এপ্রিল ঢাকার কল্যাণপুর থেকে আমাকে নেওয়া হয়। তখন আমি ইউপিডিএফ এর প্রসার দায়িত্বে ছিলাম। আমি তো এরপরে যখন আমাকে ওখানে নেওয়া হয়, প্রথম অবস্থায় আমি অনেক লোকজনকে ওখানে দেখেছিলাম।
আজকেরও তার ছবি দেখেছি যে ভিতরের অবস্থা, এটার সাথে আমি যে ওখানে ছিলাম তার একটা হুবহু মিল আমি দেখতে পেয়েছি ওই ছবিগুলো থেকে, ছবিটি আর কি। তো ওখানে যখন আমাকে নেওয়া হলো প্রথম অবস্থায়, তখন আমি অনেক লোককে ওখানে দেখেছি। জি। দেখেছি মানে কি, ওরা ওখানে যতগুলো সেল ছিল সব সেলে একেবারে লোকে পরিপূর্ণ ছিল। তো একদিন আমাকে একটা জায়গায় ট্রান্সফার করা হয়, যে ওই যে দেয়ালগুলো এবড়ো থেবড়ো যে দেয়াল ছিল, ওই ভবন থেকে আর একটা জায়গায় নিয়ে আসে, হেঁটে নিয়ে আসলো ভেতর দিয়ে। এটা আসতে বেশ সময় লাগেনি, 2-3 বা 4-5 মিনিটের মধ্যে আমাকে নিয়ে আসা হয়। এটা একটু ছাদটা অনেক উঁচু, ভেতরের রংটা খয়েরি রঙের, ওটা অনেক উঁচু, ছাদটা অনেক পুরনো ভারী মনে হচ্ছে, এটা ভেঙে ভেঙে পড়তেছে এরকম, মানে লোহার রডগুলো দেখা যাচ্ছে। ওখানকার দরজাগুলোর রডগুলো অনেক বড় বড় কালো রঙের ছিল, দরজাগুলো অনেক বড়। আর বাইরে একটা কাঠের দরজা আছে, ওখানে একটা ছোট্ট ইয়ে আছে আর কি, মানে হোল আছে। ওই দিকেরটা হলো আপনার মানে ছোট্ট ভিতর থেকে দেখার মতো একটা সিস্টেম ওখানে আছে, যে ছোট্ট করে ওখানে একটু হোল আছে। তো ওটা আমার মতে 104 নাম্বার রুম হবে। তো ওখানে নেওয়ার পর আমি দেখলাম একজন লোক সেখানে শুয়ে আছে, বসে আছে নিচে। তো আমাকে একটা মানে খাতের তার চৌকি ছিল, চৌকিতে আমার বিছানার ব্যবস্থা ছিল, আর নিচে ফ্লোরে একজন লোক। তো আমাদেরকে বলা হলো আপনারা কথা বলবেন না দুজনের মধ্যে, মানে কোনো। তখন পরে একটা সময় ও কথা বলতে চাইতো, ও আমার সাথে প্রায় 6-7 মাস আগে ওখানে বন্দী ছিল, ও ওখানকার অবস্থাতে জানতো আর কি। পরে আমি কথা বলতাম না, প্রথম অবস্থায় ভয় পেয়েছিলাম, পরে ও সাহস দিয়ে আমি পরে কথা বললাম, তার পরিচয়টা আমি জানলাম, তার নাম ছায়েদুল। ওই লোকটা রংপুর থেকে, মমিনপুর তার বাড়ি। পরে আর তার সাথে আমার যোগাযোগ হয়নি, এখনো হয়ে ওঠেনি। সে কি তাকে রমজানের ওই 19 সালের যে রমজানের ছুটির শেষ হওয়ার শুরুতেই, যে প্রথম দিনেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমার সম্ভবত 12 তারিখ হবে, মানে ওইটা এপ্রিল মে মাসের সম্ভবত 12 তারিখ হবে, তাকে ছেড়ে দিয়েছিল। তো ওই একজন লোক, তার অপরাধ ছিল, সে একজন ড্রাইভার ছিল আসলে, মানে তার কোনো অপরাধ ছিল না। তার বস ব্যবসা করতো, ব্যবসার আওয়ামী লীগের এক এমপির সাথে তার দ্বন্দ্ব ছিল। তার বস ছিল আপনার ওই যে জাতীয় পার্টির। তো এইরকম লোক আমি তাকে পেয়েছি। আরেকজনকে পেয়েছিলাম, তার নাম এরশাদ, মানে কচুকের থেকে তার বাড়ি। তো তার ইয়েটা ছিল, সে একটা বাড়িতে দারোয়ান ছিল। তো তার বস লন্ডনে পালিয়ে গিয়েছিল 200 কোটি টাকা দিয়ে, এখানে জমি ছিল, সাবেক এক কর্নেল, তার একটা ব্যবসা ছিল, ওখানে 200 কোটি টাকা জায়গা জমি বিক্রি করেছে, লন্ডনে পালিয়ে গেছে। ওই দুজন লোককে পেয়েছি, ওখানে দারোয়ান করতো। পরে ওই কেসে তাকেও সেখানে নেওয়া হয়। পরে আমার ওই এরশাদের সাথে যোগাযোগ হয়েছে, ওখানে কচু কেটে আছে। তো এরকম মানে নানা রকম, মানে সাধারণ। জি জি জি, শুধুমাত্র এগুলো যে যার ক্ষমতা আছে, ক্ষমতাকেও এই বাহিনীর মাধ্যমে প্রভাবিত করতে হবে, এইটা আমার বিশ্বাস। মানে ওটা ছিল একটা, মানে শুধু হাসিনা তো অনেক লোককে সে নিয়েছে, এর মধ্যেও অন্য লোকও ওখানে ঢুকেছে। কিন্তু ওইটা মূলত আমি ওখানে অনেককে জিজ্ঞেস করছি যে এখানে কী রকম লোককে আনা হয়। তো ওখানে কিন্তু কথা বলা যেত না, কথা বলতে দিত না। মানে ওরা আসতো, পানি নিয়ে আসতো, ওই সময় কথা বলা যেত একটু একটু করে। তো তারাও আমাকে বলতো যে এখানে যাদেরকে নিয়ে আসা হয় তারা কিন্তু সবাই হাই প্রোফাইল। মানে হাই প্রোফাইল মানে কি, সবাই পলিটিশিয়ান, মানে এইরকম, মানে সরকারের প্রতিপক্ষ, সরকার বিরোধী লোককে এখানে নিয়ে আসা হয়। মাঝে মাঝে হয়তো বা 2-1 সাধারণ লোককে নিয়ে আসে, ওই রকম তারা কথা বলে। জি, কথা আপনারা তদন্তে তো ভুক্তভোগীদের সাথে কথা বলেছেন, এখানে মানে সেই ভুক্তভোগীদের মধ্যে সবচেয়ে বেশি কি অপরাধে ওখানে ছিলেন এবং কি ধরনের টর্চারের আপনারা বর্ণনা পেয়েছেন? দেখুন, ভিকটিমদের বিভিন্ন পেশাজীবীর ভিকটিম সেখানে ছিলেন। তার মধ্যে একটা বড় সংখ্যক ভিকটিম হচ্ছে রাজনৈতিক কর্মী এবং নেতা। মূলত হচ্ছে বিরোধী দলের বা ভিন্ন মতের যারা, তাদেরকেই গুম করা হয়েছে। এটার একটা পলিটিক্যাল কারণও আছে যে কেন তাদেরকে দমন পীড়ন করাই ছিল মূল উদ্দেশ্য। এবং আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিগত হাসিনা সরকারের আমলে যারা গুম এবং খুনের শিকার হয়েছেন, তাদের একটা বড় অংশই হচ্ছে যারা ভিন্ন মতের এবং বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এছাড়াও বিভিন্ন পেশাজীবীর মানুষ, যেমন আপনার এখানে গার্মেন্টস কর্মী আছেন, এখানে গার্মেন্টসের মালিক আছেন,
এখানে সাধারণ শিক্ষার্থী আছেন, খেটে খাওয়া মানুষ আছেন, রাজনৈতিক কর্মীর বাইরে মানে সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, নানা শ্রেণী পেশার মানুষ এখানে ভিক্টিমাইজ হয়েছেন। শুধুমাত্র রাজনৈতিক কারণেই নয়, আপনারা হয়তো দেখেছেন যে ইতিমধ্যে এই বিষয়গুলো বিভিন্ন মিডিয়ার মধ্যে আসছে যে জমি জমা সংক্রান্ত কারণে টাকার জন্য অনেক বাহিনী ভাড়াটে বাহিনী হিসেবে ব্যবহৃত হয়েছে এবং তাদেরকে এই র্যাব বলেন, ডিজিএফআই বলেন, ডিবি বলেন, সিটিটিসি বলেন, প্রত্যেকটা বাহিনীর কোনো না কোনো ইউনিট, কোনো না কোনো সদস্য এই ধরনের অপকর্মে ব্যবহৃত হয়েছে এবং এটা এমন বৃহৎ আকারে ছিল, এটা শুধুমাত্র ঢাকা বা ঢাকার আশপাশ না, সারা বাংলাদেশ বিস্তৃত এবং আমরা সারা বাংলাদেশ থেকেই এই ধরনের অভিযোগগুলো পেয়েছি। আমরা এখন দেখে আসব যে সেই গোপন বন্দিশালায় সারা দেশে প্রায় 700 থেকে 800 যে গোপন বন্দিশালা আছে তার মধ্যে 3টি বন্দিশালা বা আয়নাঘর আজকে পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা, তার সাথে গুম কমিশন সদস্য, ভুক্তভোগী এবং অন্যান্যরা ছিলেন। সেই প্রতিবেদনটি আমরা এখন দেখে আসি, তারপরে আলোচনায় ফিরব। রাজধানীর কচুখায়াত, আগারগাঁও ও উত্তরা এলাকায় আয়নাগর নামে পরিচিত শেখ হাসিনা সরকারের 3টি গোপন বন্দিশালা পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্দিশালা ঘুরে দেখে বিভৎস ও নৃশংস বলে মন্তব্য করেন তিনি। এটা বর্ণনা যদি দিতে হয়, শব্দ যদি ব্যবহার করতে হয়, তাহলে বলতে হবে একটা বিভৎস দৃশ্য। এটা মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে, এটা নিশ্চিহ্ন করার জন্য। মনুষ্যত্ববোধ যেন কারো না থাকে, নৃশংস অবস্থা। প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম? ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠিত করেছিল শেখ হাসিনা সরকার। এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে, সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাগর বলতেছি কয়েকটা আছে, এখন শুনতেছি এই আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলবে 700, কেউ বলবে 800। এটি সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত, কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিসগুলো। আমরা এমনি শুনি আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে, এটা তার একটা নমুনা। নতুন সমাজ গড়ার পাশাপাশি অপরাধীদের বিচার করতে প্রমাণ রক্ষার জন্য আয়নাঘরগুলো সিলগালা করার নির্দেশ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এই উপদেষ্টা। এইগুলো সব এভিডেন্স যা যা আমরা দেখলাম, এভিডেন্স গুলো সিলগালা করে রাখা হবে যাতে করে কেউ বিনষ্ট করতে না পারে, যখন বিচারের কাছে যেহেতু এটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে সেই হিসেবে আমরা থাকি। ক্ষতিপূরণ হিসেবে আমরা দেখি না, আমরা দেখছি যে ন্যায় বিচারটা তার জন্য হয় অতি তাড়াতাড়ি হয়, যে বিচার দীর্ঘসূত্রিতায় করে থাকবে সেই জন্য এটা থেকে নিষ্কৃতি পায়। এটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স, তারপর দেখা যাবে তাদের কি করা যেতে পারে। আয়নাগর পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যম, গুম তদন্ত কমিশন, উপদেষ্টা পরিষদের সদস্য সহ গুম হওয়া ভুক্তভোগীরা। আমরা মাইকেল চাকমা আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টার কথার সূত্র ধরে প্রমাণ রাখার জন্য সিলগালা করা হচ্ছে, নতুন প্রজন্ম দেখবে, কিন্তু আয়নাঘর আসলে আদৌ আছে কিনা এটি নিয়েও আমরা দেখেছি যে বিতর্ক তৈরি হয়েছে। এই যে জাতিসংঘের প্রতিবেদন দিল ও মানে মানুষের উপর অত্যাচার, এই যে আয়নাঘর পরিদর্শন, এরপরও কি মানে একটা শ্রেণী কি থেকে যাবে এরপরেও, নাকি ভুল ভাঙবে সেই শ্রেণীটার যারা বলছিল যে আয়নাঘর বানানো কিংবা এটির কোনো অস্তিত্ব নেই? আয়নাগর তো আসলে একটা প্রতীকী নাম। এটা আমি যখন প্রথম মুক্তি পাই, ফিরে আসি, তখন আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিল যে আয়নাগর থেকে ফিরে আসছেন, মানে অনেকেই বলে যে আপনি আয়নাগর থেকে ফিরে আসলেন। আমি তখন অবাক হয়ে বলতাম কিসের আয়নাগর, এটা কী জিনিস? তো পরে আমি অনেকের সাথে কথা বলে জানলাম যে সেই আমরা যেখানে ছিলাম সেই গোপন কারাগারকে আয়নাগর বলা হচ্ছে। এখন আমি তো বলি ওখানে তো কোনো আয়না আমি দেখি নাই, প্রথম যেটা আমি বলছি। তাহলে এখন যে আয়নাগর আছে কি নাই এই বিতর্ক পলিটিক্যাল, এটা রাজনৈতিক কারণেই এই কথাটা উঠতেছে। কিন্তু এই রাজনৈতিক বিতর্ক এটা মানে যারা করার করবে,
কিন্তু বাস্তবতা হলো যে এখন তো প্রমাণিত, এতদিন যে এখনো বলবে নানা রকম তর্ক তো করা যায়, মানে তর্ক মানে যদি আমি বলি এবার যদি কুতর্কও তো করা যায় নানা রকম একটা প্রসঙ্গ নিয়ে। এটা তো রাজনীতির সাথে সম্পর্কিত, ক্ষমতার সাথে সম্পর্কিত। এই কারণে আয়নাগর নিয়ে অনেক বিতর্ক কথাবার্তা এটা হচ্ছে, হবে। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে আজকে যে প্রধান উপদেষ্টা সহ বেশ অনেকজন আপনার গুম কমিশন সদস্য এখানে উপস্থিত রয়েছে, সাজ্জাদ ভাই, উনি তো সাথেই ছিলেন ওই ইয়েতে, তো ওনারা দেখে যাচ্ছেন। আমি লিখিতভাবে গুম কমিশনেও সব বর্ণনা আমি দিয়েছি। এখন আমি শুনতে চাই যে আমার বর্ণনার সাথে ওনারা যেটা দেখেছেন তার মিল আছে কিনা। আমি তো জানতাম না, যে ওনারাও তো জানতেন না যে সেখানে কি ছিল, কিন্তু আমি তো গুম কমিশনে পরিষ্কারভাবে এটা আমি লিখে দিয়েছিলাম। এমনকি যে আমি আইসিটিতে যেই মামলা করেছি তাতেও আমি পরিষ্কারভাবে আমি লিখে দিয়েছি ওখানে কি কি ছিল, কি কি দেখেছি, তার আলামত সব কিছু আমার সাক্ষ্য যা দেখা আমি এক এক করে আমি আমার ওই আইসিটিতেও আমি জমা দিয়েছি। এখন ওইটা যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন যে আজকে যে জায়গা খুঁজে পেল তার সাথে তার মিল আছে কি না। সাজ্জাদ ভাই, অবশ্যই মিল আছে। আমরা এই যে আয়নাঘরের কথা বলছি বা গোপন বন্দিশালার কথা বলছি, এখানে আমরা একাধিকবার গিয়েছি। আমরা প্রথম যখন জেআইসিতে যাই তখন আমাদের একটা বিটার এক্সপিরিয়েন্স হয়েছিল। সেটা এরকম যে আমাদের কোনো ডিভাইস নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছিল না, যদিও আমাদের ম্যান্ডেট আছে যে যে কোনো স্থানে আমরা প্রবেশ করতে পারবো এবং ফটো ভিডিও এগুলো করতে পারবো, ওইটার কোনো বার নাই, কারণ তদন্তের সাথে এটা আমাদেরকে দেওয়া হয়েছিল। কিন্তু ডিজিএফআই কার্যালয়ে ঢোকার আগেই আমাদের ফোন তাদের জিম্মায় রাখতে বলে, কিন্তু আমরা সেটা করিনি, আমাদের গাড়িতে আমাদের ফোন রেখে দিই। মানে এটা 5 আগস্টের পরের ঘটনা। 5 আগস্টের পরের ঘটনা। আমরা প্রথম যখন আয়নাঘরের সন্ধানে ডিজিএফআই হেডকোয়ার্টারে, যেটা জিআইসি নামক স্থান, সেটাতে ভিজিট করতে গিয়েছিলাম। সেটা তখনকার কথা। ফার্স্ট ভিজিটে যখন গিয়েছিলাম আমরা গুম কমিশনের 5 জন সদস্য, আমাদের প্রেসিডেন্ট সহ, সেইখানে তখন তারা এটা বাধা দেয় এবং আমরা বলেছিলাম আপনারা নিজেরাই ছবি তুলে আমাদেরকে দেন, এইটা কনফিডেন্সিয়াল রাখা হবে এবং এইটা সিলগালা করে রাখা হবে, কারণ তদন্তের স্বার্থে লাগবে। কিন্তু তারা সেটাতেও রাজি হননি। পরবর্তীতে আমরা এই বিষয় নিয়ে, কারণ যেহেতু এইগুলো লাগবে, আমরা প্রধান উপদেষ্টার কাছে চিঠি লিখি এবং আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে সেই বিষয়গুলো জানাই, যাতে করে আমাদের এই কাজগুলো করতে সহজ হয়। পরবর্তীতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ডিজিএফআই হেডকোয়ার্টারে যোগাযোগ করা হয় এবং একটা পর্যায়ে কিছুটা শিথিল করা হয় যে ঠিক আছে, পরবর্তীতে ধাপে ধাপে হয়তো দেয়া হবে। থার্ড টাইম আমরা যখন গেলাম তখন তারা বললেন যে ভিকটিম নিয়ে যাওয়া যাবে না। এইটা আজকে যে ভিকটিম নিয়ে যেতে পেরেছি, এটা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি, কারণ শুরু থেকেই নানান রকম হার্ডেলস কিন্তু আমাদের পার হতে হয়েছে, অনেক ধরনের চ্যালেঞ্জ, অনেক ধরনের বাধা ছিল। এটা একটু অ্যাড করি আপনার কথার সাথে, যে সেই বাধার কারণেই কি এই 6 মাস লেগে গেল পরিদর্শনে? এইটা একটা কারণ বলতে পারেন, বাধা। আরেকটা কারণ ছিল যে কমিশনের পক্ষ থেকে আমরা যে কেসগুলো নিয়ে কাজ করছিলাম ওগুলো স্ক্রুটিনাইজ করতে কিছু সময় লাগছিল, কিন্তু আপনি জানেন যে এটা ব্যাপক জিনিস, মানে এত ডকুমেন্ট, এত কাগজপত্র, এগুলো যাচাই বাছাই করে ভিকটিমদেরকে আইডেন্টিফাই করে এবং প্লেস অফ অকারেন্স যেখানে তাদেরকে বন্দি রাখা হয়েছে সুনির্দিষ্টভাবে সেগুলো নিরূপণ করতে সময় লেগেছে। কারণ যখন আমরা সরকারকে বলবো বা প্রধান উপদেষ্টা যখন সেখানে পরিদর্শন করতে যাবেন, সেই জায়গাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যদি আমরা উপস্থাপন না করতে পারি তাহলে এইটা জনমনে প্রশ্ন উঠবে, কোনো রকম বিভ্রান্তি যাতে না থাকে, সে কারণে একটু সময় লেগেছে। দ্বিতীয়ত হচ্ছে যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হয়েছে, আপনি জানেন যে মূলত ডিজিএফআই এর কাছ থেকেই আমাদের এই চ্যালেঞ্জগুলো আসছে, যে কারণ জানেন যে মানে যে কোনো গোয়েন্দা সংস্থার বিষয়টি হচ্ছে অত্যন্ত কম্পার্টমেন্টাল এবং এইটা সিক্রেসি যাতে লিক আউট না হয়ে যায় সেই জন্য তারা অনেক বেশি ওয়ারিড। জি, আমি একটু খুব ছোট্ট করে জানতে চাই যে এই তদন্তের সাথে তো বিচার প্রক্রিয়াও অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রধান উপদেষ্টা সুনির্দিষ্টভাবে বলেছেন যে বিচার, সঠিক তদন্ত বিচার, এইগুলোই আমরা প্রাধান্য দিচ্ছি। সেক্ষেত্রে
আপনারা যে তদন্ত প্রতিবেদন দিয়েছেন, এখন আইসিটি থেকে তদন্ত হচ্ছে, এর মাধ্যমে কতটা স্বচ্ছভাবে আসলে বিচার প্রক্রিয়া হবে জড়িতদের, এবং এবং কারা কারা এই বিচারের আওতায় আসবে দেখুন, বা আসা উচিত বলে মনে করেন? গুম সংক্রান্ত তদন্ত কমিশন ইতিমধ্যে তাদের প্রথম প্রতিবেদন জমা দিয়েছে এবং আমাদের সেকেন্ড প্রতিবেদন আমরা মনে করছি যে আগামী ঈদের পরে এপ্রিলের শেষের দিকে আমরা এটা সাবমিট করব এবং ফাইনাল রিপোর্ট আশা করছি যে এন্ড অফ দিস ইয়ার দিব। কিন্তু এখানে একটি বড় বিষয় হচ্ছে যে কাজের যে ভলিউম আর এতগুলো মানে 1700 প্লাস প্রায় 1750 মতো অলরেডি কেস আমাদের হাতে আছে, সেগুলো সবগুলো যাচাই বাছাই করতে হচ্ছে। এটা একটা সময় সাপেক্ষ বিষয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যাদের সন্ধান এখনো পাওয়া যায় না, যে সমস্ত ভিকটিমদের সন্ধান এখনো পাওয়া যায় নাই, সেই জায়গাগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হচ্ছে পাশাপাশি। কোথায় আছে তারা? আপনারা কি যাদের পাওয়া যায়নি, এই যে বলছেন যে একটা সংখ্যা প্রায় 25%-এর মতো বা 23%, জি, তাদের ভাগ্যে কি ঘটেছে? এইটা এই মুহূর্তে সুনিশ্চিত করে বলা মুশকিল, কারণ যেহেতু আমরা সবগুলো এইরকম বন্দিশালা এখনো দেখে শেষ করতে পারি নাই। যখন আমরা প্রত্যেকটা সারা বাংলাদেশে যতগুলো এইরকম বন্দিশালা আছে এবং সন্ধান পেয়েছি সেইগুলো পরিদর্শন করা শেষ করা যাবে, তখন আমরা পরিপূর্ণ বলতে পারবো। কিন্তু মোটা দাগে কিছু বিষয় আমরা যেই সমস্ত জায়গায় গেছি সেখানে কিছুটা ধারণা পাওয়া গেছে যে যেই সমস্ত জায়গা গোপন করে রাখা হয়েছে এবং গোপন বন্দিশালাকেও গোপন করে রাখা হয়েছে, তার মানে হচ্ছে ওইগুলো ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে অথবা যেগুলোকে আপনার বন্ধ করে রাখা হয়েছে। আজকে আপনারা দেখেছেন যে অনেকগুলো বন্দিশালা যেটা দেয়াল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, সো ওইগুলোর কোনো ভিকটিম আমরা এর মধ্যে পাই নাই। যারা জীবিত ওইগুলোর বর্ণদান দেওয়ার কোনো ভিকটিম আমরা এর মধ্যে পাইনি। তবে ধারণা করা হচ্ছে যে ওগুলো মোরলেস 2009 থেকে 2014 সাল নাগাদের ভিকটিমদের, কারণ এর পরবর্তী ভিকটিমদের যে জবানবন্দি, সেই জবানবন্দি অনুযায়ী আমরা অন্য সেলের বর্ণনা পাই। ওই সেলগুলোর বর্ণনা আমাদের কাছে এখনো রহস্যজনক রয়ে গেছে। আমি একদম ছোট্ট করে মাইকেল চাকমা আপনার কাছে জানতে চাইবো, সেটি হচ্ছে ডিসেম্বর পর্যন্ত লাগবে ফাইনাল একটা প্রতিবেদন দিতে। ডিসেম্বরে নির্বাচনেরও কথা চলছে, তাহলে নির্বাচন প্রক্রিয়া কি কিছুটা ডিলে হয়ে যাবে মনে করছেন? আর প্রধান উপদেষ্টা বলছেন যে বিচার এবং তদন্ত নিয়ে ভাবছে, এদের ভুক্তভোগীদের যে ক্ষতিপূরণ কিংবা পুনর্বাসন এটি আপাতত এটি সেকেন্ড হয়তো চ্যাপ্টার, এরকম একটু বিষয় উনি বলার চেষ্টা করছেন। আপনি কি মনে করছেন? খুব ছোট্ট করে উত্তর চাই। হ্যাঁ, এই যে একটা বিষয় এতদিন লাগার কথা না, আরও দ্রুততম সময়ের মধ্যে করা সম্ভব বলে আমি মনে করি। এটা নির্ভর করবে সরকারের সদিচ্ছার উপর, বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে সদিচ্ছার উপর, এবং ওনারা যদি চান বা সরকার যারা আছে তারা যদি চায় যে এটা আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে করব, তাহলে এটা আমার মনে হয় সম্ভব। কারণ ওনাদের হাতে তো সব ক্ষমতা তো আছে। এখন এখানে সাজ্জাদ ভাই বললেন অনেক কিছু তো আছে এখানে, মানে ব্যারিয়ার যেটা ছিল আর কি, বা এখন আছে মনে হচ্ছে। আমার মনে হয় মানে এটা খুব দ্রুততম সময়ের মধ্যে করা দরকার। আপনি একজন গুম ভিকটিম হিসাবে কি কি মনে করছেন, কারা কারা এর মধ্যে বিচারের আওতায় আনা জরুরি মনে করছেন? কারণ এই 5 আগস্টের পরেও অনেকগুলো গুম ঘর, আয়না ঘর বা বন্দিশালা কিন্তু বলেছেন যে ঢেকে ফেলা হয়েছে, তথ্য প্রমাণ সেগুলো পাওয়া মুশকিল। আপনার কি অ্যাসপেক্ট, কাদের বিচারের আওতায় আনা উচিত? এখানে দেখুন, মূলত এই কাজটা তো করেছে শেখ হাসিনা, তার নির্দেশে এই খুন গুম যা হয়েছে তার নির্দেশে হয়েছে, কিন্তু সে তো আর একা করেনি কাজটা, তার তো আরও কিছু মানে ছিল, তার সাথে তো আরও কিছু ছিল। মনে করেন আজকে গোয়েন্দা সংস্থার যারা প্রধান বা তাদের যারা সে সময় হাসিনার একেবারে ছিলেন, র্যাব, গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই থেকে শুরু করে যারা যারা এই গুমের সাথে জড়িত, এটা তদন্ত করে বের করার দায়িত্ব হচ্ছে আপনার গুম কমিশন এবং সরকারের। তো আমি বলবো যে আমি তো জানি না যে কারা কারা জড়িত ছিল বা আমাকে কারা নিয়েছে, তাও আমি দেখি নাই, কাউকে চিনি না আমি। সুতরাং এই যে আমি যে অভিযোগ দিয়েছিলাম, এখন তদন্ত করে তাদেরকে বের করে যত মানে যারা যারা ছিল মূলত বিশেষ করে হাসিনা এবং তার সাথে আরও যে কজন ছিল, আমার দাবি হলো তাদের সবাইকে মানে একটা বিচারের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনা।
এবং তাদের শাস্তি নিশ্চিত করা, যেন ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটতে। 50টির বেশি সুপারিশ করেছে আন্তর্জাতিক যে সংস্থা সেটি জেনেভা থেকে। তার মধ্যে পুলিশ এবং র্যাব এবং এনটিএনসি বিলুপ্ত করার কথা বলেছে, অবাধ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশের কথা বলেছে, রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার কথা বলেছে। কিভাবে দেখছেন? রাজনৈতিক দল তো তার মধ্যে আওয়ামী লীগও তো নিশ্চয়ই আছে, নিষিদ্ধ না করার কথা বলেছে। দেখুন, প্রথমত হচ্ছে যে আমি যে বিষয়গুলো বলবো সেটা হচ্ছে যে যারা অপরাধী, যারা অপরাধের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে, 1 নম্বর। র্যাব বিলুপ্তির কথা কিন্তু কমিশনের পক্ষ থেকে আমাদের রিপোর্টিংয়ে আমরা সুপারিশ করেছি। র্যাবের কার্যকলাপ রাখার আর কোনো প্রয়োজনীয়তা নাই। কেন নাই? কারণ হচ্ছে র্যাব যে কাজগুলো করে সেই কাজগুলো অলরেডি সিটিটিসি, যেটা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট অফ পুলিশ, সেটা করছে। সুতরাং 2017 সাল থেকে তাদের কার্যক্রম শুরু হয়েছে। 2017 সালের আগে যে কাজগুলো করতো, এখন র্যাবের ম্যান্ডেট যদি দেখেন, র্যাবের এসওপির মধ্যে কিন্তু এই জঙ্গি ধরার এই বিষয়গুলো কিন্তু নাই, ওদের আইন অনুযায়ী নাই ওদের। সো এইটা তারা করেছে, কিন্তু এইটা চর্চা করেছে, যে আগের যে চর্চাটা ছিল সেটা করেছে। জঙ্গি কি আসলে ছিল? খুব একদম এক কথায় উত্তর দিবেন। জঙ্গি যারা, আপনি যদি ওই ঢাকায় যেটা হোলি আর্টিজেনের ঘটনা হয়েছে সেইটাকে যদি ধরা হয় তাহলে কিছু ছিল, যেমন ধরেন বাংলা ভাইয়ের সময় জেএমবির কিছু যাদেরকে, যারা এই রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে যদি, হ্যাঁ কিছু জঙ্গি যে ছিল না তা না, কিন্তু এইটাকে তকমা দেওয়া হয়েছে জঙ্গি। অনেক নিরপরাধ যারা ইসলামিক দর্শনের দ্বারা তারা আলোচনা করতো বা চলতো, এবং ইসলামপন্থী জামাত শিবির বলেন এবং অন্যান্য যে ইসলামিক মাইন্ডের যারা লোক ছিল তাদেরকেও এইরকম জঙ্গি তকমা দিয়ে এই সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আনা হয়েছে, যাদের একটা বড় অংশই হচ্ছে গুমের শিকার ভিকটিম। আরেকটা জিনিস যেটা বলছি, যে আমাদের সরকারকে ভাবতে হবে, যেটা হচ্ছে বিচার প্রক্রিয়ার সাথে 2টা জিনিস জড়িত। একটা হচ্ছে যারা গুমের ভিকটিম তাদের বিচার নিশ্চিত করা, সেটা হচ্ছে ভিকটিম পরিবার যারা এখনও ফেরত আসে নাই, সেটা যদি ফেরত না আসে যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনা, এই বিচারটা দ্রুত করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত ভিকটিমরা ফেরত এসেছে এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে, মামলার কারণে তারা মাসের পর মাস হাজিরা দিচ্ছেন, কারো 2 বছর 4 বছর 5 বছর হয়ে গেছে, অনেকের মামলা এখন পর্যন্ত চার্জশিটও হয় নাই, অনেকের মামলা সাক্ষ্য প্রমাণের আটকে গেছে, কোনো সাক্ষীও হচ্ছে না, তারা হাজিরার পর হাজিরা দিচ্ছে। এগুলো করতে করতে তাদের লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে এবং তারা নিঃস্ব হয়ে যাচ্ছে। এইগুলোকে সরকারের উচিত, আমি মনে করি এগুলো ফাস্ট ট্র্যাক করা এবং দ্রুত তাদের এই মিথ্যা মামলা, কারণ অলরেডি আমরা কিছু ক্ষেত্রে প্রমাণ করে দিয়েছি যাদেরকে গুম করা হয়েছিল এবং গুম রেখে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সো এই কেসগুলো ধরে যদি সরকার মনে করে যে তাদেরকে এই মামলা থেকে পরিত্রাণ দিবে, নিষ্কৃতি পাবে, তাহলে এটা একটা বড় তাদের জন্য। জি, ধন্যবাদ মাইকেল চাকমা। একদমই কম সময় দিতে পারবো। প্রশ্ন হচ্ছে যে এই যে সুপারিশগুলোর কথা আপনি শুনলেন, সেগুলোর ব্যাপারে আপনার মন্তব্য শুনতে চাই। একই সাথে এই যে আন্তর্জাতিকভাবে প্রতিবেদন দিল, গুম আয়নাঘর পরিদর্শন করলো, এই অবস্থার আলোকে পার্শ্ববর্তী দেশ শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগের অনেক অপরাধীকে আশ্রয় দিয়েছে, তাদের দৃষ্টিভঙ্গি কি বাংলাদেশ সম্পর্কে পাল্টাবে কিনা আপনি কি মনে করছেন, এবং আপনার চাওয়া কি? একদম ছোট্ট করে আমাদের শুনতে হবে। গুম কমিশনে যে সুপারিশ যে দিয়েছে সেটা আমি দেখেছি, এটা ঠিক আছে। র্যাব তো আসলে অপরাধী, এটা তো এখন দেশের মানুষ সবাই জানে। এই যে গুমের সাথে ম্যাক্সিমাম র্যাবই জড়িত ছিল। জি, তো র্যাব কী কারণে গঠিত হয়েছে বা কেন প্রয়োজন আমাদের, সেটাও এখন মানুষ বুঝতেছে যে আসলে এটা রাখা যায় কিনা। আর অপরদিকে এই ভারতের যে মনোভাবের কথা যে আপনি বলছেন, এটা আসলে আমি জানি না, আমি নিশ্চিত না যে এটা আসলে চেঞ্জ হবে কিনা। কারণ তা হলো এটা একটা রাজনীতি আছে, এই মানে এই মনোভাব পাল্টানো বা যে 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 অবস্থায় সম্পর্ক আছে ভারত বাংলাদেশের, এটা একটা রাজনীতির সম্পর্ক আছে এখানে।
তো এক্ষেত্রে বলা মুশকিল যে আসলে তাদের চিন্তাটা। তবে এখন আমার যেটা মনে হয় ভারতের যে এরকম আগে মনোভাব ছিল, এখন কিছুটা হলেও একটু মানে তারা বুঝতে পারছে যে বাংলাদেশের যে তারা যেই কাজটা মানে তারা যেই বিশ্বাসটা ছিল যেরকম, সেটা আসলে সেটা সঠিক হচ্ছে না বলে আমার মনে হচ্ছে। তারা একটু উপলব্ধির মধ্যে চলে আসতেছে। তবে জানি না মানে এটা কি হবে। তবে এখন তো সব পরিষ্কার হয়ে গেল যে হাসিনা যেসব অপরাধ করেছে দেশে, এখন এক্ষেত্রে আমি বলবো হাসিনা তো একজন অপরাধী, তাকে অপরাধীর চোখে দেখা দরকার। যে আপনার প্রত্যাশা কি, একদম 30 সেকেন্ডে বলবেন এই দেশ নিয়ে এবং আগামীর বাংলাদেশ নিয়ে, ছোট্ট করে একদম। 5 আগস্টের পর যে দেশের যে একটা বড় পথ পরিবর্তন হলো, তো আমরা বিশ্বাস করছিলাম, আশা করেছিলাম যে এখন এই বাংলাদেশে, নতুন বাংলাদেশে এখন সবাই আমরা সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতির জনগণের এবং সকল ধর্ম মত থেকে শুরু করে কোনো বৈষম্য থাকবে না। এই দেশের মানুষ আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এ দেশটাকে আমরা গড়ে তুলব, সেরকম একটা আশা আমাদের ছিল। কিন্তু আজকে 6 মাস পরে আমি দেখছি যে আসলে সেরকম আশা এখন আমরা আর করতে পারছি না। মানে বর্তমান যে অবস্থায় চলে যাচ্ছে, এটা আসলে তার যে স্পিরিট নিয়ে যে অভ্যুত্থান হয়েছে সেখান থেকে মানে ভিন্ন দিকে সরে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। সুতরাং এখন নতুন বাংলাদেশে যদি আমরা সেই স্বপ্নটা দেখি যে এই বাংলাদেশ সবার জন্য হবে, তাহলে আমাদেরকে অবশ্যই সবাইকে সাথে নিয়ে একটা ইনক্লুসিভ একটা রাস্তায় দিয়ে যেতে হবে। অনেক ধন্যবাদ মাইকেল চাকমা, এবং অসংখ্য ধন্যবাদ সাজ্জাদ হোসেন, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও অতিথিদের সাথে এবং আপনাদের সাথেও বলতে চাই, আসুন একটি কল্যাণমূলক দেশ গড়তে ঐক্যের বিকল্প নেই, এবং সেই ঐক্যের মাধ্যমে যে যার জায়গা থেকে ঐক্য ধরে রাখার জন্য একটু হলেও ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।